আমার মেয়ে দেওরের সাথে ঘুমানোর জন্য জেদ করত। এদিকে যখনই মেয়ের বিয়ে সম্বন্ধ আসতো, দেওর পাত্রপক্ষকে উল্টাপাল্টা কথা বলে তাড়িয়ে দিত। এই রহস্যটা জানার জন্য মেয়েকে নিজের রুমে শুইয়ে মেয়ের ঘরে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেওর যা করলো তাতে আমার অবস্থা। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম রাধা, আর আমার এক মেয়ে আছে। আমার মেয়ে ওর কাকাকে এত ভালোবাসতো যে রাতের খাবার শুধু তার সাথেই খেত। আমি ওকে খাওয়াতে গেলেই ও রাগারাগি শুরু করে দিত। কাকা ভাতিজির মধ্যে এরকম ভালোবাসা দেখে আমি খুব খুশি হতাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই আমি আমার দেওরকে মেয়ের কথা বলতাম, তখনই আমার মেয়ে ছেলের কোনো না কোনো দোষ বের করে সম্বন্ধ ভেঙে দিত। এই রহস্য জানার জন্য একদিন রাতের অন্ধকারে আমি দেওরের কাপড় পরে মেয়ের ঘরে চলে গেলাম। আমি ঘরে ঢোকার 5 মিনিটের মধ্যেই আমার মেয়ে এমন কথা বলল যে আমার হুঁশ উড়ে গেল। কেননা প্রায় যুবক বয়সে সন্তানরা আমাদের পেছনে এমন কাজ করে বেড়ায় যেটা আমরা কল্পনাও করতে পারি না। আমার বিয়ের মাত্র 5 বছর পরেই আমার স্বামী এই দুনিয়া ছেড়ে চলে যায়। ভগবানের আশীর্বাদে আমার সুন্দর একটি মেয়ে আছে। আমার স্বামীরা 2 ভাই। আমার দেওর নবীন সবসময় আমাকে তার মায়ের মতোই ভালোবাসে। শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। আগে আমরা একটা গ্রামে থাকতাম। সেখানের প্রতিবেশীরা আমাদেরকে খুব জ্বালাতন করত। কিন্তু আমরা গরিব হওয়ার কারণে বাড়িঘর ছেড়ে অন্য কোথাও যেতে পারতাম না। আমি যুবতী বিধবা এবং খুবই সুন্দরী, তাই পাশের বাড়ির বিমলা বৌদি আমার নামে বদনাম দিয়েছিল যে আমার সাথে তার স্বামীর অবৈধ সম্পর্ক আছে। আমি সুন্দরী, তাই আশেপাশে সবাই আমার খুব প্রশংসা করত। এটা বিমলা বৌদি সহ্য করতে পারতো না। তাই লোকের চোখে আমাকে ছোট করার জন্য তিনি বিভিন্ন অজুহাত খুঁজে বেড়াতেন। তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন রটনা রটিয়ে বেড়াতেন, যেটা গ্রামের লোকেরা সত্যি ভেবে আমাকে চরিত্রহীন মনে করত। একবার তো একজন আমার মেয়ের দিকে আঙ্গুল তুলেও বলেও ফেলল, এর মা যেমন এও বড় হয়ে তেমনই হবে। বিমলার কারণে আমরা বেশি দিন গ্রামে টিকতে পারলাম না। কারণ বিমলা গ্রামের প্রচার করেছিল যে আমি বিভিন্ন দিন বিভিন্ন পুরুষকে আমার ঘরে ঢোকাই। এতে পাড়ার বখাটেরা আমাকে বিভিন্ন কথা বলে উত্ত্যক্ত করত। আমার দেওর এই বিষয়টি জানতে পেরে একদিন আমাকে বলল, বৌদি, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। চলো আমরা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। এখানে থাকলে আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না। এছাড়াও আমি চাই না ওরা অনন্যাকে নিয়ে বাজে কথা বলুক। তখন আমি নবীনকে বললাম, ছোট হলেও এটা আমাদের নিজের বাড়ি। এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? নবীন বলল, বৌদি, পৃথিবীটা অনেক বড়। আমরা যে কোনো জায়গায় গেলে সেখানে সম্মানের সাথে বাঁচতে পারবো, কিন্তু এখানে এত অসম্মান নিয়ে কিভাবে বাঁচব? বিমলা এখানে আমাদের বাঁচা দুষ্কর করে দিয়েছে। গোটা গ্রামে ও প্রচার করেছিল যে আমি আমার দেওরের দিকেও নজর দেই, আর বাইরের লোকেদের সঙ্গে সম্পর্কের জন্যই আমি আমার স্বামীকেও মেরে ফেলেছি। বিমলা নামের এই মহিলা আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। এতে আমি ধীরে ধীরে ডিপ্রেশনের শিকার হচ্ছিলাম, যার ফলস্বরূপ আমি আমার 4 বছরের মেয়ের উপরে চিৎকার চেঁচামেচি করতাম। এসব কারণে আমরা একদিন রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে শহরে চলে এলাম, আর এখানেই থাকতে লাগলাম। এখন আমার মেয়ের বয়স 20 বছর হয়ে গেছে, আর আমার দেওরের 35। শহরে এসে আমাদের প্রথম খুব অসুবিধায় পড়তে হয়েছিল। ধীরে ধীরে আমার দেওর নবীন শহরে একটা ভালো চাকরি জোগাড় করে নেয়। এখন আমরা ছোট্ট একটা বাড়িতে ভাড়া থাকি। নবীন আমাকে খুব সাপোর্ট করত এবং মেয়েকেও খুব ভালোবাসত। মেয়েও ওর কাকাকে খুব ভালোবাসত। আমি যখন কাকা ভাতিজির মধ্যে ভালোবাসা দেখতাম, তখন আমার মনটা খুশিতে ভরে উঠত। শহরে এসে বেশিরভাগ সময় আমি একাই থাকতাম। প্রতিবেশীর সঙ্গে খুব একটা মেলামেশা করতাম না, আর মেয়েকেও খুব একটা বাইরে যেতে দিতাম না। মেয়ে শুধু কলেজের জন্য বা কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেত। আমি মেয়েকে বলতাম, এই যুগের মানুষ খুবই খারাপ, যেখানে মানুষ ভালোবাসার নামে একে অপরকে ঠকায়। নবীনের হাইট এবং স্বাস্থ্য খুব ভালো ছিল, তাই এত বয়স হওয়া সত্ত্বেও ওর বয়স বোঝা যেত না। আমি যখনই নবীনকে বিয়ের কথা বলতাম, তখনই ও বলতো, আগে অনন্যার বিয়ে হোক, তারপরে আমি বিয়ে করব। আমি নবীনকে বলতাম, নবীন, ততদিনে তো তোমার বয়স পেরিয়ে যাবে।
কিন্তু ও বলতো আমি এসব নিয়ে ভাবি না। আমার দেওর অনন্যাকে খুব ভালোবাসতো এবং ওর সাথে বন্ধুর মতো মিশত। আমি এই দুজনের মধ্যের ভালোবাসা দেখে খুব খুশি হতাম। কিন্তু এরপরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো, যা নিয়ে আমি খুব হতভম্ব এবং টেনশনে থাকতাম। আমার মেয়েকে রাতের বেলা আমি খাইয়ে দিতাম, কিন্তু একদিন ও জেদ করলো যে খাবার যদি খেতেই হয় তাহলে কাকার হাতে খাবে। আমি মেয়েকে বুঝিয়ে বললাম, তোর কাকা ঘুমিয়ে পড়েছে, তাকে ডাকা যাবে না, কারণ তাকে সকাল সকাল উঠে কাজে যেতে হবে। তুই এখন বায়না না করে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। কিন্তু অনন্যা বলল, তুমি কাকাকে ডাকো, আমি শুধু কাকার হাতেই খাবো। ওর কথা শুনে আমি রেগে চিৎকার করে বললাম, বাচ্চার মতো জেদ করছিস, এটা কীরকম আবদার? আমার চিৎকার শুনে কিছুক্ষণের মধ্যেই নবীন ঘুম থেকে উঠে অনন্যার ঘরে এসে বলল, বৌদি চিৎকার করছো কেন? তখন আমি বললাম, দেখো না এত বড় মেয়ে জেদ করছে যে ও তোমার হাতেই খাবে। আমার কথা শুনে নবীন হাসতে হাসতে বলল, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি অনন্যাকে খাইয়ে দিচ্ছি। নবীন অনন্যাকে হাতে করে খাবার খাইয়ে দিল। তারপর নবীন প্রায় 1 ঘন্টার মতো ঘরে বসে থাকলো। যখন রাত্রি 11টা বাজে তখন আমি গিয়ে নবীনকে বললাম, তুমি এখনও এখানে কি করছো? তাড়াতাড়ি গিয়ে ঘুমাও, কালকে সকালে আবার কাজে যেতে হবে। তখন নবীন বলল, বৌদি আমরা কাকা ভাতিজি কথা বলছিলাম। আমি বললাম, কথা বলে সময় নষ্ট না করে গিয়ে ঘুমাও, কেননা সকালে উঠে তোমাকে কাজে যেতে হবে। আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, অনন্যা তো এরকম করতো না, ও তো আজীবন আমার হাতেই খেয়ে এসেছে। তাহলে আজকে কি এমন হলো যে ও নবীনের হাতে খাওয়ার জন্য জেদ করছিল? এখন এই ব্যাপারটা প্রতিদিন চলতে লাগলো। নবীন এখন অনন্যাকে খাওয়ানোর অজুহাতে 2-3 ঘন্টা অনন্যার ঘরে থাকতে লাগলো। আমি ভাবলাম হয়তো দুজনে বসে টিভি দেখে, কিন্তু একদিন গিয়ে দেখলাম না, ওরা তো টিভি দেখছে না, ওরা তো দুজন বসে বসে গল্প করছে। একদিন তো গল্প করতে করতে রাত 3টে বেজে গেল। আমি রেগে অনন্যার ঘরে ঢুকতে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম, কিন্তু ওরা দরজা খুলতে 15 মিনিট সময় লাগলো। আমি রেগে বললাম, দরজা ভেতর থেকে বন্ধ কেন, আর দরজা খুলতে এত সময় লাগলো কেন? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, তোমরা দরজা বন্ধ করে ভেতরে কি করছো? তখন নবীন বলল, দরজাটা হয়তো একা একাই বন্ধ হয়ে গেছে, আমরা তো ভেতরে বসে টিভি দেখছিলাম, তাই আওয়াজ শুনতেও পাইনি। তখন আমি বললাম, এটা অটোমেটিক দরজা না যে একা একাই লক হয়ে যাবে। আর এটা কোন সময় হলো টিভি দেখার? এখন রাত 3টে বাজে। আমি নবীনকে ঘরে গিয়ে ঘুমোতে বললাম আর বললাম, ভবিষ্যতে যেন এই ঘটনা আর না ঘটে। মেয়ের পড়াশোনা প্রায় শেষ হয়ে এসেছে আর ওর বিয়েরও বয়স হয়ে গেছে। আমি চাই না মেয়ে কোনো অন্যায়ের সাথে জড়িয়ে পড়ুক, তাই এখনই ওর বিয়ে দিতে চাই। এক ঘটককে বললাম মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনে দিতে। একদিন ঘটক একটা ছেলে আর ওর মাকে নিয়ে আমার মেয়েকে দেখতে এলো। ছেলের মা আমার মেয়ের দিকে তাকিয়ে 2-3টা প্রশ্ন করলো। তারপর আমি মেয়েকে ওর ঘরে পাঠিয়ে দিলাম। নবীন কাজে গিয়েছিল, কিন্তু জানি না ও কিভাবে বাড়ি এসে পড়ল আর এসেই তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিল। তাদেরকে বলল, এই মেয়েটা ভালো না, রকচটা, যার তার সাথে ঝগড়া করে। কিছুদিন আগেই তো ও টিচারকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই কারণে পুলিশও আমাদের বাড়িতে এসেছিল। আমরা টাকা পয়সা দিয়ে কোনো রকমে মামলাটা ডিসমিস করি। তখন ওই ছেলের মা ঘটকের দিকে আর আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আমি মনে মনে ভাবছিলাম, নবীন একই ধরনের নাটক শুরু করেছে, এত মিথ্যা কথা ও কি করে বলছে। আমি নবীনের কাছ থেকে এসব মোটেও আশা করিনি। আমার মনে হচ্ছিল নবীন হয়তো নেশা ভাঙ করে এসেছে, তাই এসব কথা বলছে। নবীনের এসব কথা শুনে ছেলের মা বলল, এই রকম অসভ্য মেয়েকে কোনো মতেই আমরা বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো না। এটা বলেই তারা চলে গেল। ওরা চলে যেতেই আমি নবীনকে জিজ্ঞেস করলাম, এইসব তুমি কি করেছো? নবীন বলল, বৌদি এদের চেহারা দেখেছো? দেখেই বোঝা যায় এরা ভালো মানুষ না। আমার একমাত্র ভাতিজিকে এই রকম ছেলের সাথে বিয়ে দেব না। আমি নবীনকে বললাম, পাগল ছেলে, তুই আমাকে পরেও বলতে পারতি, এরকম নাটক করার কি দরকার ছিল? আর তুই ওদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিসনি, তুই তোর নিজের ভাইজির সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছিস। এখন ভাব, এরা যদি বাইরে গিয়ে বলে বেড়ায় তাহলে অনন্যার আর কোনো দিন বিয়ে হবে? নবীন বলল, কিছু হবে না বৌদি,
আমার এরকম করার একমাত্র কারণ যাতে এরকম উল্টাপাল্টা লোক আমাদের বাড়িতে সম্পর্ক নিয়ে না আসে। আমি বেঁচে থাকতে অনন্যাকে এমন ছেলের হাতে কখনোই তুলে দিতে পারবো না। এই দুজনের আচরণ আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। জানি না এরা কি সব করছে। তাই আমি ওদের দুজনের ওপর কড়া নজর রাখতে শুরু করলাম। দুজনেই বাড়িতে ঠাট্টা তামাশা করতে থাকতো। মাঝে মাঝে 2-3 ঘন্টা বসে গল্প করতে থাকতো। তাই আমি অনন্যার জন্য অন্য সম্পর্ক খুঁজতে শুরু করি। নবীনকে ডেকে বলেছিলাম, ছেলের যদি কোনো দোষও থাকে তাহলে যেন ও আমাকে বলে, বাইরের লোকের সামনে যেন নাটক না করে। এবার আমি মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছি। ছেলেটা একটা কোম্পানিতে ভালো চাকরি করে, বয়সও কম এবং দেখতেও হ্যান্ডসাম। ছেলের বাড়িতে ওরাও অনন্যাকে পছন্দ করেছে। ছেলের বাড়ির লোকেরা বলল, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে ছেলে দেখতে আসুন, সেখানে বসেই বিয়ের কথাবার্তা ফাইনাল করবে। আমারও ছেলেকে খুব পছন্দ হয়েছিল, তাই বললাম 2 দিন পরে আমরা আপনাদের বাড়ি যাব। তারা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীন বলল, আমার ছেলে একদমই পছন্দ হয়নি। আমি অবাক হয়ে নবীনের দিকে তাকিয়ে বললাম, কেন? ছেলের দোষ কোথায়? এরকম সম্বন্ধ লাখে একটা পাওয়া যায়। আমি আমার মেয়ের বিয়ে এখানেই দেব। আমার এই কথা শুনে ওরা দুজনেই চুপ করে রইল। আমি ওদের চুপচাপ থাকাকে হ্যাঁ বলে ধরে নিলাম। আমি ছেলেদের বাড়িতে যাওয়ার জন্য নবীনের একটা ভালো ড্রেস বাছাই করে রেখেছিলাম। কিন্তু 2 দিন পর যখন যাওয়ার সময় এলো তখন নবীন বা অনন্যা কেউই বাড়িতে ছিল না। দুজনে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল যে তারা ছেলের বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি কিনতে যাচ্ছে, কারণ কারো বাড়িতে খালি হাতে যেতে ভালো লাগে না। দুজনে বাজারে যাওয়ার পর 2-3 ঘন্টা পেরিয়ে গেলেও বাড়ি ফিরল না। তাই যখন নবীনকে ফোন করলাম তখন নবীন প্রথম ফোন রিসিভ করলো না। পরের বার ফোন করলে মোবাইল সুইচ অফ বলল। এরপরে অনন্যার মোবাইলে ফোন করলে সেটাও সুইচ অফ বলল। রাত যখন 8টা বাজে তখন কাকা ভাতিজি দুজনে হাসতে হাসতে ঘরে ঢুকতে গিয়ে আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তাদের মুখের হাসি মিলিয়ে গেল। আমি তাদেরকে বললাম, তোমাদের দুজনের যাওয়া আধ ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ লাগে কারোর মিষ্টি আনতে? নবীন কিছু বলতে গেলে আমি তার মুখে একটা থাপ্পড় মেরে দিলাম। প্রথমবার আমি নবীনের গায়ে হাত তুললাম, কারণ সেই অনন্যাকে বাজারে নিয়ে গেছিল। এটা দেখে অনন্যা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কিন্তু নবীন বলল, বৌদি আমার কথা মন দিয়ে শোনো, আমি কোনো মতেই ওই বাড়িতে অনন্যার বিয়ে হতে দেব না। আমি বললাম, সমস্যা কি? বাড়ি সংসার, ছেলে, তার বাবা মা, তার চাকরি সবই তো ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? তখন নবীন বলল, এই ছেলে যতই ভালো হোক না কেন আমি আমার একমাত্র ভাতিজিকে এই ছেলের সাথে বিয়ে দিতে চাই না। সঙ্গে সঙ্গে অনন্যা বলল, আমিও কাউকে বিয়ে করতে চাই না। এটা বলেই দুজনে বাড়িতে ঢুকে নিজের ঘরে দরজা বন্ধ করে নিল। নবীন কখনো আমার সাথে উচ্চস্বরে কথা বলেননি এবং কখনো আমার ইচ্ছার বিরুদ্ধে যাননি। কিন্তু আজ কি তার হয়েছে? আমি সারা রাত জেগে চিন্তা করলাম, কিন্তু না জানি এরা নিজেদের মধ্যে কি খিচুড়ি পাকাচ্ছে। একদিন অনন্যাকে বললাম, তোর রুম পরিষ্কার করতে হবে, তুই আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। অনন্যা আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে আমি অনন্যার মতো একটা ড্রেস পরে ওর ঘরে গিয়ে বিছানা করে শুয়ে পড়লাম। এরপরে এমন ভাব করলাম যেন আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুমানোর প্রায় ঘণ্টাখানেক পর নবীনও অনন্যার রুমে এলো এবং অন্ধকারে আমার কাছে এসে বসে বলল, কি হলো, আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কেন? এখনও অনেক কাজ বাকি আছে। আমি এমনভাবে ঘুমিয়েছিলাম যাতে আমার মুখ দেখা না যায়, আর ঘরটিও অন্ধকার, যার কারণে নবীন আমাকে চিনতে পারেনি। এরপরে নবীন আরও বলল, আর মাত্র 24 ঘন্টা বাকি, তারপর আর কাউকে ভয় পাওয়ার বা লুকানোর দরকার নেই। এরপরে আমরা যাই করি না কেন সবার সামনে করব, এমনকি বৌদিও আমাদের বাধা দিতে পারবে না। বিয়ের পর আমাদের জীবন অনেক সুন্দর এবং সহজ হয়ে যাবে। বিয়ের কথা শোনার সাথে সাথে আমার বুক কেঁপে উঠল, কেননা নবীন এ কী ধরনের কথা বলছে, তাও মেয়ের মতো ভাতিজিকে নিয়ে। নবীনের মুখে এই কথা শুনে আমি হতবাক হয়ে লাইট জ্বালিয়ে ওর গায়ে থাপ্পড় মেরে দিলাম এবং বলতে লাগলাম, তুমি একই ধরনের নোংরা কথা বলছো? তুমি কাকে বিয়ে করতে চাও নবীন? সেটা আজকে আমাকে বলো, আমি সমস্ত সত্যিটা জানতে চাই। আমার চিৎকার শুনে অনন্যাও সেখানে এসে গেল আর আমার হাত ধরে বলল, মা, কাকাকে এভাবে মেরো না, আমি তোমাকে সব সত্যি বলছি। আমি আমার মেয়েকে চিৎকার করে বললাম, হ্যাঁ বল, তুই কি বলতে চাস?
আর কি বুঝাতে চাস? তোর কাকা তোমার সম্বন্ধ কোথাও হতে দেয় না। তোরা বাড়ি থেকে উধাও হয়ে যাস আর ঘরে বসে ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলিস। তখন অনন্যা বলল, মা এখন থামো, আমি তোমাকে বলছি। এরপর নবীন আর অনন্যা যখন আমাকে সত্যিটা বলা শুরু করলো, তখন আমার হুঁশ যেতে লাগলো। প্রথমে নবীন জানায় যে সে আমাদের আগের গ্রামের একটি মেয়ের প্রেমে পড়েছে, আর বিমলা বৌদির ছেলে মোহন আর অনন্যা দুজনকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আমরা দুজনেই আমাদের পুরনো গ্রামের মানুষের প্রেমে পড়েছি, যাদের তুমি মন থেকে ঘৃণা করো। তাই এই কথা যদি আমরা তোমাকে আগে বলতাম, তাহলে তুমি কিছুতেই রাজি হতে না। এই কারণেই আমরা লুকিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমরা কি করব, কিভাবে করব, তাই নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা করতাম। ওদিকে ওদের পরিবারও কখনো এই বিয়েতে রাজি হবে না। তাই আমরা চারজনে সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। তারপর ধীরে ধীরে সবাইকে জানাবো। বিমলা বৌদির ছেলে আর গ্রামের প্রধানের মেয়ে। আমার আর অনন্যার সত্যিকারের ভালোবাসা। এদিকে তুমি অনন্যার সম্বন্ধ দেখছিলে, তাই আমি কোনো না কোনো অজুহাত করে অনন্যার সম্পর্ক বাতিল করে দিতাম। এরপর অনন্যা বলতে লাগলো, মা, কাকা আমাকে খুব ভালোবাসে, কাকা সব সময় আমাকে সাপোর্ট করেছে। আর তুমি কি চাও না যে কাকার বিয়েটা তার ইচ্ছা অনুযায়ী হোক? এবং তুমি কি চাও না আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে জীবনটা সুখে শান্তিতে কাটাই? নবীন বলল, বৌদি, আমরা চাইনি তুমি আমাদের বিয়ের কথা আগেই জানো, তাই আমরা বিয়ে না করা পর্যন্ত এটা তোমার কাছে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। এরপর আমার মেয়ে এবং নবীন হাত জোর করে বলল, আমাদের ক্ষমা করে দাও, কালকেই আমাদের বিয়ে হতে যাচ্ছে। এরপরে অনন্যা বলল, মা, তুমি আমাকে বলেছিলে যে এই পৃথিবীতে আমার বাবা বেঁচে নেই, কিন্তু ঈশ্বর আমাকে বাবা, বন্ধু এবং ভাই রূপে কাকা দিয়েছেন। এজন্যই আমরা একে অপরকে সাহায্য করতাম। আমরা একে অপরের ইচ্ছা অনুযায়ী জীবনসঙ্গী বেছে নিয়েছি। বিমলা আন্টি মারা যাওয়া অনেক বছর হয়ে গেছে, আর গ্রামের পরিবেশও এখন পুরোপুরি বদলে গেছে। নবীন বলল, হ্যাঁ, বৌদি অনন্যা একদম ঠিক বলেছে। বিমলা বৌদির ছেলে মোহন খুব ভালো ছেলে, আর ও শহরে একটা ভালো চাকরি করে, ভালো আয়ও করে। মোহনের বাবা মা এই দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদের অনন্যার কোনো কিছুর অভাব হবে না সেখানে। আর প্রধানের মৃত্যুর পর তার মেয়েকে তার সৎমা আজ পর্যন্ত বিয়ে দেয়নি, তাই আমি তাকে বিয়ে করতে চাই। সেও আমাকে খুব ভালোবাসে, আর আমি জানি সে তোমাকে খুব খুশি রাখবে। দুজনে এই কথা বলতে থাকলো আর কাঁদতে থাকলো। এটা সত্যি যে এরা যদি আমাকে আগে বলতো, তবে আমি কখনোই হ্যাঁ বলতাম না এবং ওই গ্রামের সাথে কোনো অবস্থাতেই সম্বন্ধ করতে চাইতাম না। তবে এটাও ঠিক, আপনি যা চান না তাই আপনার সাথে ঘটে। আমি সেই গ্রাম থেকে অনেক দূরে এসেছি, কিন্তু আমার দেওর আর মেয়ের ওই গ্রামের মানুষের প্রেমে পড়ার কারণে আবার আমাকে যোগাযোগ স্থাপন করতে হবে। আমি নিজের মাথা চেপে ধরে এক পাশে বসে পড়লাম, কারণ আমি বুঝতে পারছি না আমি কি সিদ্ধান্ত নেব। দুজনেই আমার পায়ের কাছে বসে আমার পা চেপে ধরল আর বলল, তুমি রাজি হয়ে যাও আর আমাদের সুখে শান্তিতে থাকতে দাও। তাদের দুজনকে ছাড়া আমরা কখনোই সুখী হব না। তুমি যদি চাও তোমার ইচ্ছা মতো আমাদের বিয়ে হোক, তুমি যেখানে বলবে সেখানেই বিয়ে করে নেব, কিন্তু তাতে আমরা কখনোই সুখী হব না। আমি ওদের দুজনের মাথায় হাত রেখে বললাম, তোমরা কি ভেবেছ আমি তোমাদের সুখের কথা ভাবি না? আমি তোমাদের কথা ভেবেই সেই গ্রাম ছেড়ে এখানে এসেছি, আর তোমাদের দুজনের কারণেই আমি আর বিয়েও করিনি। আমি আমার সারা জীবন শুধু তোমাদের জন্যই ভেবেছি। এখন আমি তোমাদের দুজনের জন্য এতটুকু ত্যাগ করতে পারবো না। ঠিক আছে, আমি গ্রামে গিয়ে মোহনের সাথে কথা বলবো, আর সেই মেয়ের বাড়িতেও নবীনের সম্বন্ধ নিয়ে যাব। তোমাদের বিয়ে আর কোর্ট ম্যারেজে নয়, সম্মানের সাথেই ধুমধাম করে হবে। আমি তোমাদের দুজনেরই বিয়ে দেব, তোমাদের কোর্ট ম্যারেজ করার দরকার নেই। এ কথা শুনে দুজনে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সর্বোপরি আমার দেওর এবং মেয়েই আমার জন্য সব। তাই যখন আমি তাদের জন্য আমার সমস্ত সুখ বিসর্জন দিতে পেরেছি, তখন কি তাদের সুখের জন্য এই সামান্য জিনিসটা মেনে নিতে পারবো না? আর আমার পুরনো যে গ্রামের কথা বলছি, সেখানে আমি অনেক অপমান সয়েছি, কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গেছে। আর এই ব্যাপারটাও অনেক বছরের পুরনো, তাই আমিও এই ব্যাপারটা ভুলে যেতে চাই। আমি গ্রামে প্রধানের বাড়িতে আমার দেওরের সম্বন্ধ নিয়ে গেলাম। আর ওদিকে মোহনের বাবা মা মারা গেলেও তার একটা অবিবাহিত বোন ছিল। মোহন তার বোনকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল।
তারপরে একদিনে শুভক্ষণ দেখে মেয়ে বিদায় দিয়েছি, আর সাথে দেওরের জন্য বাড়িতে নতুন বউ নিয়ে এসেছি। এখন তারা দুজনেই নতুন সংসারে খুব খুশি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।